নমস্কার, বাংলা স্ফিয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখুন, পশ্চিমবঙ্গ নিয়ে আদৌ যদি কোনো ভিডিও করি পরে করব। আপাতত একটা সম্ভাব্য পরিস্থিতি নিয়ে আলোচনা করব বলে বসেছি। সেটা হলো, আমেরিকা যদি হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য বল প্রয়োগ করে তাহলে পরিস্থিতি কী দাঁড়াবে। তার আগে দু চারটে বিষয় পরিষ্কার করে দেওয়া প্রয়োজন। দেখুন, পৃথিবীর অন্যতম বিশ্বাসযোগ্য সংবাদ সংস্থা রয়টার্স ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে এবং তাদের বিশ্বস্ত সূত্রকে কোট করে যে ইরানে এই কাণ্ডটি ঘটানোর জন্য নেতানিয়াহু ট্রাম্পকে এমনভাবে প্ররোচিত করেছিলেন যে ট্রাম্প তাতে সেই ফাঁদে পা দিয়েছে। আপনাদের স্মরণে থাকতে পারে, ইরানে যুদ্ধ শুরু হওয়ার অব্যবহিত আগে নেতানিয়াহু ওয়াশিংটনে গিয়েছিলেন এবং সেখানে তার সঙ্গে ট্রাম্পের যে কথা হয় তার মূল আলোচ্য ছিল যে ইসরায়েলি গোয়েন্দারা একেবারে পিনপয়েন্টেড ইনফরমেশন পেয়েছেন যে খুব শিগগিরই কোনো একটা দিনে খামেনি তার যে বিশাল কম্পাউন্ড আছে তার বাইরে এসে প্রাঙ্গণে বসে বৈঠক করবেন। একই খবর আমেরিকান গোয়েন্দা সূত্রেও পাওয়া গিয়েছিল। আর তারপর তেল আবিবে ফিরে গিয়ে সেই তারিখটা যেদিন নির্দিষ্ট হলো তার আগের দিন নেতানিয়াহু ট্রাম্পকে ফোন করে বলেন, লেট আস গো ফর দ্য কিল। দেখুন, খামেনিকে নিকেশ করার ব্যাপারে ট্রাম্পের প্রতিজ্ঞা দীর্ঘদিনের। তার কারণ তিনি এর আগে যখন প্রেসিডেন্টের লড়াই লড়ছিলেন তখন একজন পাকিস্তানি চেষ্টা করছিল আমেরিকার ভিতরেই কোনো সুপারি কিলারকে জোগাড় করে ট্রাম্পকে নিকেশ করা যায় কিনা, এবং এই কাজটা পুরোটাই হয়েছিল তেহরানের মন্ত্রণায়। অতএব একটা রাগ তো ট্রাম্পের ছিলই। আর ইসরায়েল একমাত্র ট্রাম্পকেই ওই পশ্চিম এশিয়ায় যদি সামান্য ভয় করার হয় তো করে, কেননা তারা জানে যে বাকি পারস্য উপসাগরীয় দেশগুলোর বেশিরভাগ যেহেতু আমেরিকার লেজুর, অতএব তারা ইসরায়েলকে বিব্রত করার মতো কোনো কিছু করবে না, করেওনি। গোটা গাজা যুদ্ধে আমরা দেখেছি কিভাবে একটা জনপদ মাটিতে ধূলিসাৎ হয়ে গেছে, কত হাজার মানুষ মারা গেলেন, লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হলেন। তবু এই তথাকথিত আরব দুনিয়া যারা তেলের ব্যাপারে ঘন ঘন বৈঠক করেন, গাজাকে বাঁচানোর জন্য, ফিলিস্তিনিদের বাঁচানোর জন্য তেমন সক্রিয়ভাবে কোনো ভূমিকা নিলেনই না। সুতরাং তাদের দুর্বলতার কথা ইসরায়েল বিলক্ষণ জানে। আর ইসরায়েল এটাও জানে যে তাদের কাছে সবচেয়ে বড় থ্রেট ইন দ্য রিজন ইজ ইরান। কেননা ইরানের নিজস্ব একটা সামরিক শক্তি আছে যার সঙ্গে বাকিদের কোনো তুলনা করা যায় না। আর দ্বিতীয়ত, ইসরায়েলকে উত্তক্ত করবে বলে ইরান কর্তৃপক্ষ তাদের চারপাশে ছায়া সংগঠনগুলো তৈরি করেছে, যেগুলো অত্যন্ত কার্যকর ছিল এই আগের দিন পর্যন্ত। লেবাননে হিজবুল্লাহ, গাজাতে হামাস, ইয়েমেনে হুথি, অন্যদিকে ইরাকে একটা শিয়া মিলিশিয়া, সিরিয়াতেও সম্ভবত একটা শিয়া মিলিশিয়া আছে। সব মিলিয়ে ইরান একটি অতি শক্তিধর রাষ্ট্র এবং যেভাবে হোক তার শক্তিকে গুঁড়িয়ে দেওয়াটাই ইসরায়েলের চোখে
বরাবর একটা লক্ষ্য থেকে গেছে, এবং সেই লক্ষ্য থেকেই নেতানিয়াহুর স্ট্র্যাটেজিটা হলো, যখনই আমেরিকার সঙ্গে ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় অগ্রগতি হয়, তখনই সেটা প্রিএম্প্ট করার জন্য তিনি একতরফা বিমান হানা করে বসেন। জুনে কি হয়েছিল তা আপনাদের স্মরণে আছে। আর এবার তো কোল্ড ব্লাডেড কিলিংয়ের জন্যই ইসরায়েল ওখানে গেছে, এখনও আছে। তাদের যত বোমা আছে তার কতগুলো নিক্ষিপ্ত হয়েছে বলতে পারবো না, কিন্তু আমেরিকার কাঁধে চড়ে ইসরায়েল এই ইরানি যুদ্ধটা লড়ছে, এবং সেটা এখন মোটামুটি গোটা বিশ্বের কাছে পরিষ্কার হয়ে গেছে। আর ইরানের সঙ্গে যুদ্ধ করার মূল্য যে এভাবে চোকাতে হবে, সর্বজ্ঞানী মহামানব ডোনাল্ড ট্রাম্প সেটা ভাবতেও পারেননি। তিনি মনে করেছিলেন তিনটে ঘটনা ঘটবে। এক, খামেনি মারা গেলে তার যে প্রতিষ্ঠিত রেজিম সেটা একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। নেতানিয়াহু তাকে বুঝিয়েছিলেন যে একবার এটা করতে পারলে ইরানের সাধারণ জনতা, যারা এই মৌলবীদের শাসনে অতিষ্ঠ এবং অত্যাচারিত হয়ে গেছে, তারা গর্জে উঠবে, বিদ্রোহ করবে, এবং এইভাবেই শেষ পর্যন্ত ইসলামিক শাসনের অবসান ঘটিয়ে ইরানে আবার তারা সেই শাহের রেজিম ফিরিয়ে আনতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে আজকে যুদ্ধ চতুর্থ সপ্তাহের মাঝখানে এসে দাঁড়িয়েছে। ইরান পদানত তো হয়নি, বরং তারা একেবারে সমানে সমানে টক্কর দিচ্ছে আমেরিকার সঙ্গে। এবং পারস্য উপসাগরীয় যে দেশগুলোতে আমেরিকা সামরিক ছাউনি করে রেখেছে, তাদের উপর অবিশ্রান্ত আক্রমণ আজ পর্যন্ত চালিয়ে যাচ্ছে ইরান, একই সঙ্গে ইসরায়েলের উপরেও। তাদের সোকল্ড এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করে ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ওই ছোট্ট দেশ ইসরায়েলের বিভিন্ন জায়গায় পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। সুতরাং ইরান যে সম্পূর্ণ অন্য জিনিস, ভেনেজুয়েলা থেকে মাদুরোকে তুলে আনা যতটা সোজা, খামেইনিকে মেরে পারস্য সাম্রাজ্যের একটা গৌরবজনক ঐতিহ্য বহন করে যারা চলেন, সেই প্রাচীন সভ্যতাকে বসে আনা দুটো এক জিনিস নয়। এটা ডোনাল্ড ট্রাম্প এখন স্বীকার করছেন না বটে, কিন্তু মনে মনে বিলক্ষণ বুঝতে চাইছেন। দেখুন, একদিন যখন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি মিথ্যে কথা কে বলেছেন এর তালিকা তৈরি হবে, তার একেবারে শীর্ষস্থানে থাকবেন যে ব্যক্তিটি, তার নাম ডোনাল্ড ট্রাম্প। তার সর্বশেষ উদাহরণ হলো এই যে 5 দিনের জন্য তিনি পাওয়ার গ্রিডে আক্রমণ করবেন না বলে ঘোষণা করেছেন। তার আসল উদ্দেশ্য ছিল শেয়ার বাজারটাকে চাঙ্গা করা, এবং ফাইন্যান্সিয়াল টাইমসের একটা রিপোর্ট অনুযায়ী $550 মিলিয়ন বেটিং করে হোয়াইট হাউসেরই ঘনিষ্ঠ কেউ এক রাতে কামিয়ে নিয়েছে। সেই কাহিনী অন্যরকম, আপনাদের যদি আগ্রহ থাকে আমি পরে তা নিয়ে আলোচনা করব। কিন্তু ট্রাম্প প্রকাশ্যে বলছেন তিনি ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন, যাতে একটা সম্মানজনক চুক্তি করে যুদ্ধবিরতি নয়, একেবারে যুদ্ধের অবসান ঘটানো যায়। আর ইরান বলছে, একেবারে ঢপ দিচ্ছেন, বিশুদ্ধ ঢপ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, এমন কোনো কথাই হচ্ছে না। কিন্তু একটা বিষয় ধীরে ধীরে প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যদি আলোচনার মাধ্যমে সংঘাতে ইতি টানা সম্ভব না হয়, তবে বিকল্প পরিকল্পনার প্রস্তুতি
তিনি কিন্তু নিয়েই চলেছেন। সেটা কি? মার্কিন মেরিন বাহিনীর 2টি অ্যামফিবিয়াস ইউনিট ইতিমধ্যেই উপসাগরের দিকে রওনা দিয়েছে। একটা গেছে জাপান থেকে, আরেকটা গেছে ক্যালিফোর্নিয়া থেকে। পাশাপাশি একটা অভিজাত পদাতিক ডিভিশন, যারা প্যারাশুট আক্রমণে বিশেষ দক্ষ, শিগগিরই তাদের অনুসরণ করবে বলে জানা যাচ্ছে। এই যে মোবিলাইজেশন, এর থেকে স্পষ্ট আমেরিকার প্রেসিডেন্ট জোর করে হরমুজ প্রণালী খুলে দেওয়ার একটি সামরিক উদ্যোগের কথা ভাবছেন। কিন্তু ভাবলেই তো হবে না, কাজটা আক্ষরিক অর্থে খুবই কঠিন। কেন? দেখুন, অপারেশন এপিক ফিউরি ইরান অভিযানের যে নাম, গালভরা নাম দেওয়া হয়েছে, শুরু হওয়ার পর থেকেই ইরান এই হরমুজ প্রণালীকে কার্যত বন্ধ করে রেখে দিয়েছে। তার ফলে বিশ্বের 20% তেল এই পারস্য উপসাগর থেকে পৃথিবীর অন্যান্য দেশে পৌঁছতে পারছে না, ভারত সহ। এখন উপসাগরের ভিতরে, প্রণালীর মধ্যে এবং তার আশেপাশে 19টি বাণিজ্যিক জাহাজ ইতিমধ্যেই ইরানি ড্রোন অথবা মিসাইলে চরম ক্ষতিগ্রস্ত হয়ে বসে আছে। ফলে জাহাজ চলাচল প্রায় বন্ধের মুখে। কেবলমাত্র ইরানের সঙ্গে যুক্ত কিছু জাহাজই চলছে, আর কখনো সখনো ভারত অথবা জাপানের মতো বন্ধু দেশ রিকোয়েস্ট করলেও একটা তেহরান সেটাকে সহানুভূতির সঙ্গে বিবেচনা করছে। আজকেই খবর পাওয়া গেছে, ঠেলায় পড়ে এই ইরানের তেলের উপর যে নিষেধাজ্ঞা বহুদিন ধরে ট্রাম্প বসিয়ে রেখেছিলেন, সেটাকে 30 দিনের জন্য তুলে নেওয়া হয়েছে। আর আজকেই একটা ইরানিয়ান এলপিজি ট্যাঙ্কার এই সমুদ্র মধ্যে থেকে ভারত কিনে নিয়েছে। সুতরাং ভারত তার মতো করে চেষ্টা করছে প্রাণপণ, কিন্তু সেটা অন্য কথা। এখন এর ফলে যেটা হয়েছে, এই পণ্য বাজার থেকে শুরু করে আন্তর্জাতিক আর্থিক বাজার সবই এখন এমন অস্থিরতার মধ্যে পড়েছে, যার তুলনা সাম্প্রতিককালে কোনো যুদ্ধের ক্ষেত্রে আমরা দেখিনি। এখন পেন্টাগন কি পরিকল্পনা করছে? তারা পরিকল্পনা করার জন্য 3টে ধাপ স্ট্র্যাটেজি ওয়াইজ নির্ধারণ করে রেখেছে। প্রথম ধাপে তারা চেষ্টা করবে ইরানের সেই সব সামরিক সম্পদকে ধ্বংস করা, যেমন স্পিডবোট, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সমুদ্র মাইন, যেগুলো জাহাজ চলাচলের জন্য একটা বিরাট প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। আর ইরানের যুদ্ধজাহাজ এবং সাবমেরিনগুলো সম্ভবত ইতিমধ্যেই ধ্বংস হয়ে গিয়েছে। তবু এখনও কত আছে, কতগুলো সক্রিয় আছে, তার সঠিক হিসেব কারুর কাছেই নেই। এই অভিযানে মূলত ব্যবহার করা হবে বিমান বাহিনী, তবে শিগগিরই স্থলবাহিনীও যুক্ত হতে পারে। দ্বিতীয় ধাপে কী হবে? প্রণালী জুড়ে মাইন খোঁজা ও সরানোর কাজ হবে। শেষ ধাপে যখন ইরানের আক্রমণ ক্ষমতা যথেষ্ট কমে যাবে, প্রায় থাকবেই না, তখন মার্কিন নৌবাহিনী ট্যাঙ্কারগুলোকে নিরাপত্তা দিয়ে প্রণালী পার করাবে। ড্রয়িং বোর্ডে পরিকল্পনাটা খুবই ভালো, কিন্তু প্রতিটি ধাপই সম্পূর্ণ করতে হলে কয়েক সপ্তাহ করে সময় লাগবে এক একটা ধাপে, যেটা আমেরিকার সেনাবাহিনীর পক্ষে অত্যন্ত ঝুঁকির ব্যাপার। এখন ইরানের হাতে জাহাজ আক্রমণ করার কিন্তু নানা উপায় আছে। আকাশ থেকে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা হতে পারে,
বিস্ফোরক ও ক্ষেপণাস্ত্র বোঝাই স্পিডবোট দল বেঁধে আক্রমণ করতে পারে, কিংবা সরাসরি জাহাজে ধাক্কা মেরে সেটাকে ডুবিয়ে দিতে পারে। জলের তলায় বিভিন্ন ধরনের মাইন তারা লুকিয়ে রেখেছে কিনা এখনো কেউ বুঝতেই পারছে না। আর এইসব হামলার জন্য ব্যবহৃত সৈন্য ও অস্ত্রশস্ত্র উপকূলের শত শত কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা গুহা, খাঁড়ি ও ভূগর্ভস্থ সুড়ঙ্গে লুকিয়ে রাখা হয়েছে। ফলে কেবল আকাশপথে এইসব লক্ষ্যবস্তু চিহ্নিত বা ধ্বংস করা খুবই কঠিন, বলতে গেলে অসম্ভব। সাম্প্রতিক দিনগুলোতে আমরা দেখেছি মার্কিন যুদ্ধবিমান ইরানের উপকূলে ব্যাপক হামলা চালিয়েছে। 19 মার্চ আমেরিকার সর্বোচ্চ সেনা কর্মকর্তা জেনারেল ড্যান কেইন বলেছেন, যুদ্ধবিমানগুলি 5,000 পাউন্ড ওজনের বোমা ব্যবহার করছে, যা পাথর ও কংক্রিট ভেদ করে ভূগর্ভস্থ বাংকার ধ্বংস করতে সক্ষম। যেখানে অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র মজুদ ছিল, তাদের টার্গেট হচ্ছে সেই গুহাগুলোই। পাশাপাশি হেলিকপ্টার এবং তুলনায় নিচু দিয়ে ওরা আক্রমণাত্মক বিমান যেমন A-10 ওয়ারথগ ব্যবহার করে ইরানের স্পিডবোটে গুলি চালানো হয়েছে। মার্কিন বাহিনীর দাবি, তারা ইতিমধ্যেই নাকি 120টির বেশি ইরানি নৌযান এবং 44টি মাইন বসানোর জাহাজ হয় ক্ষতিগ্রস্ত করে দিয়েছেন, নয় ডুবিয়ে দিয়েছেন। এখন আমেরিকা এমন সব গুহা, ভূগর্ভস্থ টানেল এদের উপর হামলা চালাচ্ছে যাদের ভিতর অস্ত্র থাকতে পারে, কিন্তু সব সম্ভাব্য হুমকি পুরোপুরি নির্মূল করা কি অত সোজা? এখন একটি নতুন ধারণা গুরুত্ব পাচ্ছে। সেটা কি? যে আমেরিকা নিকটবর্তী যে দ্বীপ আছে, ইরান দেশটার অ্যাটলাসে ফেলে আপনাদের দেখাতে পারলে ভালো হতো। তেহরান তো ইরান নয়, এটা বিশাল ভৌগোলিক ভূখণ্ড যেখানে অনেকগুলো আইল্যান্ড আছে। আমেরিকার স্ট্র্যাটেজি হচ্ছে এই আইল্যান্ডগুলোতে সর্বাগ্রে বিশেষ বাহিনী বা মেরিন মোতায়েন করে দুর্গম অঞ্চলে লুকিয়ে থাকা লক্ষ্যবস্তু চিহ্নিত ও ধ্বংস করা। এখন ইরানের যেটা প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্দ দ্বীপ, আমেরিকার লক্ষ্য সেটাকে দখল করা বা প্রণালীর ভিতরে অবস্থিত ইরানের নিয়ন্ত্রণে থাকা, কিন্তু যেটা দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরশাহী দাবি করে আসছে, সেই রকম 3টি দ্বীপ দখলের কথাও তারা ভাবছে। এখন এই বাহিনী শুধু যে হুমকি দেবে তা নয়, স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করে জাহাজ চলাচলকে সুরক্ষিত করতেও সাহায্য করতে পারে বলে অনেকেই মনে করছেন। ভালো কথা। তবে স্থলবাহিনী মোতায়েনের ঝুঁকিও কিন্তু কম নয়। তারা ইরানের কামান ও ড্রোন হামলার আওতায় থাকবে। উপরন্তু তাদের নিয়মিত রসদ সরবরাহ করতে হবে, যার ফলে আরও বিমান, আরও জাহাজ একের পর এক বিপদের মুখে পড়বে। আর এত কিছু করেও হয়তো খুব একটা বেশি লাভ হবে না, সীমিত লাভ হবে। কারণ ইরানের কাছে যে শাহেদ 136 ড্রোন আছে, সেটা 1,500 কিলোমিটারের বেশি দূরত্বে উঠতে পারে। অর্থাৎ ইরানের প্রায় যে কোনো জায়গা থেকে প্রণালী অথবা উপসাগরের যে কোনো জায়গায় আঘাত হানা সম্ভব। মাইন ছড়ানোর কাজও কিন্তু একই রকম বিপজ্জনক। ইরান আদৌ মাইন পেতে রেখেছে কিনা সে বিষয়ে এখন নানা মুনির নানা মত শোনাচ্ছেন, কিন্তু শিপিং সংস্থাগুলি স্বাভাবিকভাবেই কোনো ঝুঁকি নিতে চাইছে না।
যুদ্ধ শুরুর আগে ধারণা করা হয়েছিল ইরানের কাছে প্রায় 6,000 মাইন মজুত রয়েছে। এর মধ্যে জলের নিচে ভাসমান মাইন, যা জাহাজের ধাক্কায় বিস্ফোরণ ঘটিয়ে দেয়, এবং আরও উন্নত ধরনের মাইন, যা সমুদ্রের তলায় থেকে জাহাজের যে চৌম্বক বা শব্দ সংকেত সেটাকে শনাক্ত করে বিস্ফোরণ ঘটায়। যদিও মার্কিন বাহিনী ইরানের বহু মাইন বসানোর জাহাজ ধ্বংস করেছে, তবুও সাধারণ বাণিজ্যিক বা মাছ ধরার নৌকাও এই কাজে কিন্তু ব্যবহার করা যেতে পারে। সুতরাং যে কোনো জাহাজই মাইন বসানোর কাজে ব্যবহার করা যেতে পারে, এটা যেন আমেরিকা না ভোলে। এখন মার্কিন নৌবাহিনী দীর্ঘদিন ধরেই মাইন যুদ্ধের বিষয়টি কার্যত অবহেলা করে এসেছে। জানুয়ারিতে অত্যন্ত খারাপ সময় তারা এই অঞ্চলে থাকা তাদের শেষ অ্যাডভেঞ্চার শ্রেণীর মাইন অপসারণকারী জাহাজগুলিকেও বাতিল করে দেয়। যে নতুন 3টি জাহাজ এই কাজের জন্য আনা হয়েছে, লিটারাল কমব্যাট শিপ, তার মধ্যে 2টি এখনো পর্যন্ত উপসাগরে পৌঁছতেই পারেনি। এশিয়া থেকে আসতে তাদের সময় লাগবে। একবার পৌঁছানোর পর তারা হেলিকপ্টার, আকাশভিত্তিক শনাক্তকরণ ব্যবস্থা এবং জলের নিচে ড্রোন ব্যবহার করে মাইন খোঁজা ও নিষ্ক্রিয় করার কাজ করবে। কিন্তু মুশকিলটা হলো, প্রযুক্তি হিসেবে এগুলো অপ্রতিরোধ্য, কিন্তু আজ পর্যন্ত বাস্তব যুদ্ধে এগুলো কখনো কোথাও ব্যবহৃতই হয়নি। এবং পরীক্ষাগারে দেখা গেছে এই টেকনোলজিগুলোর মধ্যে অনেকগুলোতে কিন্তু সমস্যা রয়েই গেছে। এখন পুরো প্রণালী যদি এইভাবে পরিষ্কার করতে হয়, তাহলে 1 থেকে 3 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। কিন্তু একটা সময় আসতে পারে যখন ওই আহত লোক যেমন ব্যান্ডেড ছিঁড়ে ফেলে মতো ঝুঁকি নিয়ে পুরোপুরি নিশ্চিত না হয়েই জাহাজ চলাচল শুরু করে দেবে। এখন সবচেয়ে কঠিন এবং বিপজ্জনক ধাপ হবে ট্যাঙ্কারগুলিকে এই সংকীর্ণ প্রণালী দিয়ে নিরাপত্তা করে দিয়ে পার করানো, এবং তা অনির্দিষ্টকাল ধরে কিন্তু চালিয়ে যেতে হতে পারে। এই কাজে ডজন ডজন ড্রোন, আক্রমণাত্মক হেলিকপ্টার, যুদ্ধবিমানকে আকাশে চক্কর দিতে হবে। সঙ্গে থাকবে আগাম সতর্কীকরণ বিমান, যা আসন্ন ক্ষেপণাস্ত্র বা ড্রোন শনাক্ত করবে। যুদ্ধ জাহাজগুলি স্বল্প পাল্লার অস্ত্র বা ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি ব্যবহার করে ড্রোন প্রতিহত করবে, আর ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যবহার করবে আরও ব্যয়বহুল ও সীমিত সংখ্যক ইন্টারসেপ্টার। যারা সামুদ্রিক বিশেষজ্ঞ তাদের মতে প্রতি 2টো ট্যাঙ্কারের জন্য 1টা ডেস্ট্রয়ারের প্রয়োজন হবে, কারণ তারা খুব কাছাকাছি থেকে চলবে। এই অঞ্চলে, অর্থাৎ এন্টায়ার উপসাগরীয় অঞ্চলে, মার্কিন নৌবাহিনীর 14টি ডেস্ট্রয়ার আছে, যার মধ্যে 6টাতে বিমানবাহী রণতরীর নিরাপত্তা রয়েছে। আরও ডেস্ট্রয়ার আনতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে, এবং তা করলে এশিয়ার মতো অন্য অঞ্চল থেকে বাহিনী সরাতে হবে। এ ব্যাপারে আমেরিকার যারা বন্ধু দেশ তারা সাহায্য করতে পারে, কিন্তু যুদ্ধ চলাকালীন তারা অনেকেই জাহাজ পাঠাতে অনিচ্ছুক। যেই এই দায়িত্ব নিক না কেন, এটা অত্যন্ত ব্যয়বহুল ব্যাপার হবে এবং আমেরিকা এবং তার মিত্রদের সীমিত অ্যান্টি মিসাইল অস্ত্র ভাণ্ডার আরও কমিয়ে দেবে। এরপরে রয়েছে প্রণালীর ভৌগোলিক অবস্থান। সবচেয়ে সরু জায়গায় এটি মাত্র 50 কিলোমিটার চওড়া, চারদিকে পাহাড় ঘেরা, ফলে মার্কিন যুদ্ধজাহাজের কাছে আসন্ন হামলা শনাক্ত ও প্রতিহত করার
সময় কিন্তু কার্যত খুব কম থাকবে। পাশাপাশি খরস্রোতের মধ্যে জাহাজগুলিকে একসঙ্গে রেখে চলাও কঠিন হবে। আর সব কিছুই নির্ভর করছে একটি প্রশ্নেরই উপর, আদৌ কি কোনো বাণিজ্যিক জাহাজ এই বিপজ্জনক পথ দিয়ে যেতে রাজি হবে? দেখুন, সাম্প্রতিক বছরগুলোতে ইয়েমেনের হুতি রেবেলদের বিরুদ্ধে লড়াই করে মার্কিন নৌবাহিনী কিছু অভিজ্ঞতা অর্জন করেছে ঠিক, কিন্তু ইরানের অস্ত্রভাণ্ডার অনেক বেশি উন্নত। তার চেয়েও সিগনিফিক্যান্ট হলো তাদের লড়াইয়ের ইচ্ছাশক্তি, যেটা সম্ভবত তাদের অস্ত্রভাণ্ডারের শক্তির চাইতেও কয়েক গুণ বেশি। তার কারণটাও খুব সোজা, ইরানের কাছে এই যুদ্ধ তাদের অস্তিত্বের প্রশ্ন। আর সবচেয়ে বড় সত্যটা হলো, এমন একটা দিনে আসতে পারে তার প্রতীক্ষায় ইরান বহু দশক ধরে নিজেকে প্রস্তুত করে রেখেছে। ফলে মার্কিন সমর বিশেষজ্ঞদের একটা বড় অংশ এখনই বলতে শুরু করেছেন যে আমরা যতদিন এই লড়াই চালিয়ে যেতে প্রস্তুত থাকব, ইরান কিন্তু ঠিক ততদিনই এর প্রতিরোধ করে যেতে পারে। সুতরাং ট্রাম্প বাবু, আপনি এবার ভেবে দেখুন, বডি ব্যাগ ভিয়েতনামের মতো একবার আসতে শুরু করলে ওয়াশিংটনে হোয়াইট হাউসে থাকাটাই আপনার পক্ষে বিপজ্জনক হয়ে উঠবে কিনা। নমস্কার, ভালো থাকবেন।